নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকে একটি শিকারের গল্প, নীল নদের দেশের প্রথম অধ্যায়, কুমিরের মুখে। লেখক শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত। আমার এই ভ্রমণ ও শিকার কাহিনী যে প্রকাশিত হইবে এমন কল্পনা কখনো আমার মনে আসে নাই। যখন আফ্রিকার গহন বনে ও সেদেশের ভীষণ মরুভূমির বুকে বেড়াইয়াছি, তখন লিখিবার মতো সাজ সরঞ্জামও বড় একটা পাই নাই। আর লিখিয়াছিও বড় অদ্ভুত রকম। কখনো গাছের তলায় বসিয়া পেন্সিল দিয়া, কখনো বা গরুর গাড়ির নিচে বসিয়া, কখনো বা কাফরিপল্লীর অন্ধকার কুঁড়ে ঘরে বসিয়া। আর লিখিবার সরঞ্জামও চমৎকার। কখনো কালি কলম জুটিয়াছে, কখনো পেন্সিল জুটিয়াছে, কখনো বা কয়লা জুটিয়াছে। এইভাবে আমার জীবনের অনেক বিপজ্জনক কাহিনী যখন যেভাবে পারিয়াছি লিখিয়াছি। কাজেই ইহার মধ্যে সাহিত্যের সরল ভাষা বা বর্ণনায় মাধুর্য আশা করা সঙ্গত নয়। ইহার মধ্যে পাইবেন শুধু একটি নির্ভীক জীবনের সাহসিকতার পরিচয় মাত্র। আমি কেন আফ্রিকার ভীষণ বনে শিকার করিতে বাহির হইয়াছিলাম সে কথা বলিতে হইলে আমার বাল্যজীবন সম্বন্ধে কয়েকটি কথা বলা দরকার। এখানে তাহারই কিছু বলিয়া লইতেছি। আমার ছেলেবেলা হইতেই লেখাপড়ার দিকে বড় একটা ঝোঁক ছিল না। আমি কুকুর পুষিতে ও ঘোড়া পুষিতে খুবই ভালোবাসিতাম। আমার বয়স যখন মাত্র 6 বৎসর, সে সময় একটি ছোট্ট টাট্টু ঘোড়ায় চড়িয়া আমার কুকুরকে সঙ্গে লইয়া সপ্তাহান্তে 2 দিন শিকার করিতে বাহির হইতাম। একদিন গ্রামের জমিদার মহাশয় আমার ঐরূপ নিরুদ্দেশ যাত্রা দেখিতে পাইয়া বাবাকে বলিলেন, ছেলেটাকে স্কুলে পাঠাও। এই বয়সেই এমন দূরত্বপনার প্রশ্রয় দেওয়া কোনো প্রকারই সঙ্গত নয়। বাবা এ পরামর্শটা অন্যায় মনে করিলেন না। তাহার পরদিনই আমাকে কাছাকাছি একটি স্কুলে পাঠাইয়া দিলেন। অন্য 10 জন ছেলে যেমন পুঁথি বগলে করিয়া পাঠশালায় যায়, আমার বেলাও সেই সনাতন রীতির কোনো ব্যতিক্রম হইল না। কিন্তু যে ছেলে পড়াশোনা করিবে না, তাহাকে কেমন করিয়া পড়াশোনার মধ্যে আটকিয়া রাখা যায়? আমার পক্ষেও তাহাই হইল। কয়েক বৎসর পরেই স্কুল ছাড়িয়া দিলাম। বাবা নিরাশ হইয়া পড়িলেন এবং শেষে আমার জন্য একটা বেশ বড় সওদাগরি অফিসে চাকরি জুটাইয়া দিলেন। আমার কাছে এ কাজ মন্দ লাগিল না। কেন মন্দ লাগে নাই তাহার একমাত্র কারণ, এই অফিসের সহিত পৃথিবীর অনেক দেশের লোকেরই কারবার চলিত। কাজেই নানা দেশ বিদেশের খোঁজ খবর এখান হইতে পাইতেছিলাম। আমার কিন্তু দৃঢ়পণ ও গোপন উদ্দেশ্য ছিল দেশ ছাড়িয়া অজানার উদ্দেশ্যে বাহির হইয়া পড়িব। সত্য কথা বলিতে কি, আমার কুকুর, বুলটেরিয়ার ঘোড়া, একখানি ছোট নৌকা আর বন্দুকটি ছিল এ সময়কারও নিত্যসঙ্গী। ছুটি হইয়াছে আর কে কোথায় আমায় পায়, অমনি ঘোড়া চড়িয়া কুকুর সঙ্গে লইয়া ছুটিতাম এমন কোথাও যেখানে শিকার করিবার মতো জন্তু জানোয়ার পাওয়া যায়। বাড়ির আশেপাশে আমাদের শহরের কাছাকাছি এমন কোনো জায়গা ছিল না যেখানকার শিকারের সন্ধান আমি জানিতাম না। আমাদের অফিসে আমার সহকারী ছিল আমার চেয়ে বয়সকনিষ্ঠ একটি তরুণ যুবা। তাহার কাছে হিসাবের খাতা মিলাইবার আছিলায় যাইয়া বলিতাম দেশ বিদেশের কথা। সেও আমার সংস্পর্শে আসিয়া দেশ ছাড়িয়া যাইবার সংকল্প করিয়াছিল। অবশ্য পরে নানা কারণে তাহার সেই সংকল্পে বাধা পড়িয়াছিল। এইভাবে কতক দিন সওদাগরি অফিসে কাটিয়া গেল। কিন্তু এমন একঘেয়ে জীবন আমার আর ভালো লাগিতেছিল না। এ সময় সর্বদা আফ্রিকার বিষয়ে নানা বই পড়িতাম ও নানা গল্প শুনিতাম। সে সকল বই পড়িতে পড়িতে নূতন নূতন দেশের নানা বিচিত্র কাহিনীর ছবি যেন আমার চোখের সামনে ফুটিয়া উঠিত। কিন্তু তখনও পর্যন্ত মনস্থির করিতে পারি নাই কোথায় কোন দেশে যাইব। আমার যখন মনের অবস্থা এইরূপ, তখন কিছুদিনের জন্য কৃষিকার্যে মনোনিবেশ করিলাম। স্কটল্যান্ডের পশ্চিম দিকের পার্বত্য ভূভাগে প্রায় 13 বর্গমাইল স্থান ব্যাপিয়া এক কৃষিক্ষেত্র প্রতিষ্ঠা করিলাম। আমার এই কৃষিক্ষেত্রের চারিদিকের দৃশ্য ছিল অতি মনোরম। পাহাড়, হ্রদ, জলাভূমি, বনভূমি প্রভৃতি থাকায় এখানে বৈচিত্র্য ছিল। স্কটল্যান্ডের এ অঞ্চলে পার্বত্য প্রদেশে সে সময় শিকারেরও অভাব ছিল না। অনেক হরিণ মিলিত এবং অন্যান্য শিকারও ছিল অনেক।
কাজেই এইখানে কৃষিক্ষেত্র স্থাপন করায় বেশ আনন্দেই দিনগুলি কাটিতেছে। এখন ভাবি, আমি জীবনে বুঝি এমন সুখের দিন আর কখনো পাই নাই। কিন্তু এখানকার এই কৃষিক্ষেত্রের কাজ চালাইয়া তেমন লাভবান হইতে পারিলাম না। না হইবার কারণ, আমার এদিকে বড় একটা খেয়াল ছিল না। সারাদিন ঘোড়ায় চড়িয়া কুকুরগুলি লইয়া শিকার খুঁজিয়া বেড়াইতাম। কাজেই এদিকে বড় একটা দেখিতাম না। যে লোক কোনো কাজ করিতে যাইয়া নিজে কিছু দেখে না, সে কি কখনো লাভ করিতে পারে? এজন্য এই চাষের ক্ষেতগুলি, এখানকার এই ক্ষেত খামার, বাড়ি ঘর, গরু বাছর সব বিক্রয় করিয়া অর্থ সংগ্রহ করিলাম এবং স্থির করিলাম যে কানাডা বা আমেরিকার পশ্চিমাংশের কোথাও যাইয়া ঔপনিবেশিক হইব। এই কথা শুনিয়া সমবয়সী এদেশীয় একটি যুবকও সঙ্গে যাইতে প্রস্তুত ছিল। এমন সময় আমার কৃষিক্ষেত্রের কাছাকাছি একটি গ্রামের একজন বর্ধিষ্ঠ ভদ্রলোকের দুইটি যুবক পুত্র আমাকে বলিলেন, আমরা আফ্রিকার নেটালে যাচ্ছি, আপনিও চলুন না। তাহাদের কথাটা মন্দ লাগিল না। আমি যাইবার জন্য তাড়াতাড়ি প্রস্তুত হইলাম। আমার তো সঙ্গে লইবার তেমন বেশি কিছু জিনিসের প্রয়োজন ছিল না। যা না নিলে নয় তেমন প্রয়োজনীয় কতগুলি জিনিস লইলাম। বন্দুক, রাইফেল, জিনবাদ, আর যদি বেশিরভাগ বা অনাবশ্যক বলিতে হয়, তা বলিতে পারেন সে 7-7টি গ্রেহাউন্ড কুকুর। 1851 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে নেটাল পৌঁছিলাম। আমাদের সেখানে পৌঁছিতে 3 মাসের উপর সময় লাগিয়াছিল। যে কুকুর কয়টিকে বড় যত্ন করিয়া সঙ্গে আনিয়াছিলাম, তাহারা এদেশে আসিবার 2-1 বৎসর পরেই গ্রীষ্মের দারুণ উত্তাপে প্রাণ হারাইল। সকলের চেয়ে ছোট কুকুরটি এদেশের উষ্ণ জলবায়ুতেও অনেক দিন বাঁচিয়াছিল। আমরা যখন নেটাল বন্দরে আসিলাম, তখন সেখানকার কাছাকাছি মিস্টার হোয়াইট নামে একজন চাষি শিকারী ছিল। সে দেশের লোকে তাহার নাম দিয়েছিল এলিফ্যান্ট হোয়াইট, কি না হাতিমারা হোয়াইট সাহেব। আমার সঙ্গে যখন তাহার দেখা হইল, তখন তিনি প্রৌঢ় হইয়াছেন। যৌবনে সে শিকারের উৎসাহ আর তাহার ছিল না, তবে একেবারে নিবৃত্তও হয় নাই। তিনি প্রায় শিকারে যাইতেন। মিস্টার হোয়াইট যখন এদেশে আসেন, তখন এই অঞ্চলে অসংখ্য হস্তি ছিল। এখন ক্রমশই হস্তির সংখ্যা হ্রাস পাইতেছে। মিস্টার হোয়াইট এখানে অনেক জমি জিরাত সংগ্রহ করিয়া বড় রকমের একটি কৃষিক্ষেত্র করিয়াছিল। সে কথা পরে বলিব। এখানে আসিবার অল্প কিছুদিন পরে শুনিলাম মিস্টার হোয়াইট শিকার করিতে সেন্ট লুসিয়া যাইবেন। কাজেই আমি তাহার সহিত পরিচিত হইবার জন্য এবং সঙ্গী হইবার জন্য ব্যগ্র হইয়া উঠিলাম এবং শীঘ্রই সাক্ষাৎ হইল। তিনি আমার সঙ্গে গ্রেহাউন্ড কয়েকটিকে দেখিয়া অত্যন্ত আনন্দিত হইলেন। তারপর অল্প সময়ের মধ্যেই আমাদের রওনা হইতে হইল। কয়েকটি গাড়ি বোঝাই হইয়া আমাদের জিনিসপত্র চলিল। ওই সঙ্গে ছোট একখানি বোটও আমরা লইয়াছিলাম। গাড়িগুলির মধ্যে তাঁবু, গৃহস্থলীর সাজ সরঞ্জাম এই সকল ছিল প্রচুর পরিমাণ। রাত্রি কাটিবে কেমন করিয়া সে ভাবনা তখন একবারও ভাবি নাই। আমার হৃদয় ও মন তখন উৎসাহে পূর্ণ। কেহ যদি বলিত তোমার 10 হাত জলের নিচে যাইতে হইবে, বুঝিবা তাহাতেও রাজি হইতাম। এ যাত্রায় আমরা কতগুলি জলহস্তী শিকার করিয়াছিলাম। এদেশের লোকেরা জলহস্তীকে সাগর গরু বলে। এই প্রথম শিকার যাত্রার সম্বন্ধে আমার ডায়েরি বা দৈনন্দিন লিপিতে যেরূপ লিখিয়াছিলাম, তাহাই উদ্ধৃত করিয়া দিতেছি। আমি নেটালে পৌঁছিবার 3 সপ্তাহ পরেই আমাদের দেশবাসী 7 জন লোক, একদল কাফরি অনুচর ও 3খানি গাড়িতে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রাদি সহ সেন্ট লুসিয়াসের দিকে রওনা হইলাম। পরে আরো 2 জন শ্বেতাঙ্গ আসিয়া আমাদের সঙ্গে যোগ দিয়াছিল। এখানে যে কিরূপ কষ্ট পাইয়াছিলাম, তাহা জীবনে কোনোদিন ভুলিতে পারিব বলিয়া মনে হয় না। শীতকাল, তার উপর অনবরত বৃষ্টি হইতেছিল। গাড়ির মধ্যে শুইবার স্থান নাই। কোনো প্রকারে গাড়ির নিচে মালপত্র কম্বল বিছাইয়া শুইয়া থাকিতাম। আমাদের অনুচর কাফরির দল কুকুরের মতো কুণ্ডলি পাকাইয়া যেখানে সেখানে সেই ভিজে মাটিতে বৃষ্টির ভিতরেও আরামে নিদ্রা যাইত। অদ্ভুত বটে। 7ই জানুয়ারি 1852।
আজ আমাদের দলের একজন একটা জলহস্তির শাবক মারিলেন। ইহাদের মাংস বেশ সুস্বাদু। আমরা পরম তৃপ্তির সহিত সেই মাংস খাইলাম। 12ই জানুয়ারি সকালবেলা আমরা পথ চলিতেছি, গাড়ি ও লোকজন পেছনে পেছনে আসিতেছে। এমন সময় আকস্মিকভাবে এক বিপদের সম্মুখীন হইয়া আমরা ভয় ও আতঙ্কে শিহরিয়া উঠিলাম। আমাদের প্রায় 40 গজ দূরে একটা প্রকাণ্ড হস্তি আপনার মনে চড়িয়া বেড়াইতেছিল। কি ভয়ানক বিপদ! সকলে তাড়াতাড়ি গাড়ির ভিতর হইতে রাইফেল, বন্দুক ও গুলিগোলা সব সংগ্রহ করিয়া লইলাম। মিস্টার হোয়াইট পাকা শিকারী, আর এই অঞ্চলে থাকিয়া থাকিয়া তাহার যথেষ্ট অভিজ্ঞতা জন্মিয়াছিল। কাজেই কখন কি বিপদ ঘটিতে পারে সে সম্ভাবনায় তিনি সদা সর্বদাই প্রস্তুত থাকতেন। আমরা 4 জন শিকারী দ্রুতপদে বন্দুক ঘাড়ে করিয়া হস্তির দিকে ছুটিলাম। বনের বাহিরে বিস্তৃত প্রান্তরের মধ্যে দিয়া সেই ভীষণ হস্তি আপনার মনে চলিয়া যাইতেছিল। আকাশে মেঘ করিয়াছিল, খুব জোরে হাওয়া বইতেছিল। বোধ হয় এই জন্যই হস্তি আমাদের পায়ের শব্দ শুনিতে পায় না। আমরা হাতিটির কাছাকাছি আসিয়া প্রায় 20 গজ দূর হইতে সকলে একসঙ্গে তাহাকে লক্ষ্য করিয়া গুলি করিলাম। গুলি খাইয়া হস্তিটা ভীষণ চিৎকার করিয়া যেমন উঠিয়া দাঁড়াইল, অমনি মিস্টার হোয়াইট তাহার কাঁধের দিকটা লক্ষ্য করিয়া আর একটা গুলি ছুড়ল। হস্তি আবার একটা ভীষণ চিৎকার করিয়া ঊর্ধ্বশ্বাসে পালাইতে চেষ্টা করিল। আবার একসঙ্গে আমরা 4 জনে তাহাকে লক্ষ্য করিয়া গুলি ছুড়িল। ফল খুব ভালোই হইল। হস্তির আর চলিবার শক্তি রহিল না। তাহার প্রাণহীন বিরাট দেহ ভীষণ শব্দে মাটিতে পড়িয়া গেল। আমরা মহা আনন্দে নিহত হাতির কাছে গেলাম। কাফরিরা আনন্দে চিৎকার করিতে করিতে ছুটিয়া আসিল। হাতির মাংস তাহাদের প্রিয় খাদ্য। সারাটা দিন শিকারের পেছনে পেছনে ছুটোছুটি করিয়া ক্লান্ত হইয়া পড়িয়াছিলাম, তাই সহজেই ঘুমাইয়া পড়িলাম। 14ই জানুয়ারি আজ সকালবেলা হাঁস শিকারে বাহির হইলাম। ইসিলিনী নদীতে বান ডাকিয়াছিল, এজন্য আমাদের সঙ্গের গাড়িগুলি নদীর পাড়ে আটকা পড়িয়া গেল। নদীর জল না কমিলে আর পার হইবার কোনো উপায় ছিল না। এখানে নদীর ধারে অনেক শিকার মিলিল, বন্য মুরগি মিলিল অসংখ্য। তাছাড়া হাঁস ও এদেশের নানা জাতীয় অনেক অজানা জলচর পাখিও শিকার করিলাম। আমি যতগুলি পারিলাম আমার কোমরবন্ধের সহিত বাঁধিয়া লইয়া তাঁবুর দিকে চলিলাম। বেলা পড়ার সঙ্গে সঙ্গে নদীর জলও কমিয়া আসিয়াছিল। গাড়িগুলি একটি একটি করিয়া এবার নদীর ওপারে যাইবার আয়োজন করিতেছিল। আমি নদীর পাড় দিয়া চলিতে চলিতে এক জায়গায় খুব অল্প জল ও চড়া জায়গা দেখিয়া সেই দিক দিয়া নদী পার হইবার চেষ্টা করিল। শিকার করিবার সময় নদীর জলে অনেক কুমির দেখিয়াছিলাম। নদীর প্রায় 3 ভাগ পার হইয়া আসিয়া একটা ছোট চর পাইলাম। জল হইতে স্থলভাগ 2-3 হাতের বেশি উঁচু নয়। এই চরের সম্মুখে নদীর জল যেমন গভীর, স্রোতও তেমনি প্রখর। সেখানে নদী প্রায় 60 হাত চওড়া হইল। আমার সঙ্গে আমার বন্দুক, শিকারের সাজ সরঞ্জাম, শিকার করা পাখি কয়টি ছিল। পায়ে ছিল একজোড়া শিকার করিবার বুট জুতা, আর গায়ে হালকা ফ্লানেলের জামা ও মাথায় ছিল টুপি। কোনো ভারী জিনিস সঙ্গে ছিল না। আমার মনে হইল যে এই হালকা জিনিস কয়টি লইয়া সহজেই নদী পার হইতে পারিব। এইরূপ ভাবিয়া সবে মাত্র জলে নামিয়া ধীরে ধীরে নদী পার হইতেছি। এমন সময় দেখিতে পাইলাম প্রকাণ্ড একটা কুমির মাথা তুলিয়া মস্ত বড় হাঁ করিয়া আমাকে লক্ষ্য করিয়া নদীর জল আলোড়িত করিয়া ছুটিয়া আসিতেছে। প্রাণের ভয় তাড়াতাড়ি আবার ডাঙায় ফিরিয়া চলিলাম। কোনো রকমে বুনো ঘাস ধরিয়া ডাঙায় উঠিলাম। প্রাণ বাঁচাইতে যাইয়া বন্দুকটিকে জলে বিসর্জন দিতে হইল। পাড়ে উঠিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। আর একটু হইলেই যদি কুমিরের দিকে নজর না পড়িত, তাহা হইলেই আমার আফ্রিকার শিকারের আশা এই জীবনের মতো এইখানেই শেষ হইয়া যায়। সে যা হোক, অনেকক্ষণ ডাঙায় বসিয়া রহিলাম।
ক্রমশ নদীর জল কমিতে কমিতে যখন মাত্র 1 হাঁটু পরিমিত হইয়া আসিল, তখন নদী পার হইলাম। পরের দিন বন্ধুদের সহিত আসিয়া বন্দুকটির অনেক খোঁজ করিলাম, কিন্তু উহা আর পাইলাম না। এইবার আমাদের দলের লোকদের মধ্যে 2 ভাগ হইয়া গেল। একদল চলিয়া গেল সেন্ট লুসিয়াস প্রণালীর দিকে জলহস্তি শিকার করিবার জন্য, আর একদল চলিল অন্যদিকে। আমরা ইনসেলিন নামে একটা ছোট নদীর পাড়ে তাঁবু ফেলিয়াছিলাম। এখানে মশার এমন উপদ্রব যে রাত্রিতে এক মুহূর্তের জন্য ঘুমাতে পারি নাই। অর্থ সংগ্রহের জন্য এদেশের লোকদের সহিত আমি এখানে কিছু ব্যবসাও করিলাম। কাফরিদের কাছে 2 খানি কোদালের বদলে আমি একটি ষাঁড় পাইলাম। আফ্রিকার ষাঁড় নানা কাজে লাগে। ঘোড়ার মতো ইহার পিঠে চড়িয়া এদেশের লোকেরা চলাফেরা করে। আমরাও অনেক সময় ষাঁড়ের পিঠে চলিয়াছি। 18 জানুয়ারি প্রায় 10 মাইল দূরে যাইয়া আরেকটি ছোট নদীর পাড়ে যাইয়া রাতটা কাটাইলাম। ইনসেলিন নদীর পাড়ের মশার কথা বলিয়াছি। এবার যেখানে আসিলাম সেখানে মশার উপদ্রব আরো অনেক বেশি। আমরা রাত্রিতে গোবরের ঘুঁটে পোড়াইয়া কোন রকমে মশার আক্রমণ হইতে রক্ষা পাইয়াছিলাম। পরের দিন প্রায় 12 মাইল দূরবর্তী একটি কাফরি পল্লীতে আসিলাম। আমরা এখন দলে মাত্র 3 জন। পথ এবার ভালো ছিল, তেমন জংলা ছিল না। পাহাড়ের পথ হইলেও অনেকটা সমতল, পাহাড়গুলিও রুক্ষ নয়। তরুলতা গুল্মে পরিপূর্ণ বলিয়া দূর হইতে নীলাভ দেখাইতেছিল। এই কাফরি গ্রামের সর্দার আমাদের প্রতি খুব ভদ্র ব্যবহার করিয়াছিল, আর এখানে প্রচুর শিকারও পাইয়াছিলাম। গ্রামটি একটি ছোট পাহাড়ের উপর থাকায় চারিদিকে সৌন্দর্য ছিল যেমন মনোরম, তেমনি মশার উপদ্রবও তত বেশি ছিল না। কিন্তু একটা ভয় ছিল খুব বেশি। পাহাড়ের পশ্চিম দিকটা ঢালু ও গভীর জঙ্গলে পরিপূর্ণ থাকায় ওই ভীষণ বনের মধ্যে বুনো মহিষ, হাতি এবং অন্যান্য অনেক হিংস্র জন্তু বাস করিত। আমরা এখানে আসিবা মাত্রই ক্রাফটিরা একথা বলিয়া সতর্ক করিয়া দিয়াছিল। সেজন্য আমরা সারা রাত্রি চারিদিকে আগুন জ্বালিয়া শুয়েছিলাম। এই গ্রামে আসিবার পর হইতে আমার বন্ধুরা অন্যদিকে শিকারে বাহির হইতেন। তাহারা পাহাড়ের নিচের দিকে যে ছোট নদীটি আঁকিয়া বাঁকিয়া বন্ধুর প্রান্তরের বুক দিয়া বাহির হইয়া গিয়াছিল, তাহার পারে পারে শিকার করিতেন। এই শিকারে আমাদের খাবার জিনিস জুটিত প্রচুর। বুনো মুরগি, হাঁস এবং অন্যান্য অনেক সুখাদ্য পাখি তাহারা শিকার করিয়া আনিত। কাজে দিনগুলি বেশ আরামে কাটিতেছিল। এদিকে আমি কি করিতাম? আমি প্রতিদিন সকালবেলা কাফরিদের সঙ্গে শিকারের সন্ধানে বাহির হইতাম। আমি তাহাদের ভাষা কিছুই বুঝিতাম না, শুধু তাহাদের আকার ইঙ্গিত অনুসারে তাহাদের অনুসরণ করিতাম। একদিনকার কথা বলিতেছি। সেদিন আমার সঙ্গে মিস্টার গিবসনও ছিল। কিছু দূর চলিবার পর একজন কাফরি আমাদিগকে একটা কাঁটা গাছের ঝোপের পাশে চুপচাপ বসিয়া থাকিবার জন্য ইঙ্গিত করিল। ওই ঝোপের অল্প দূরেই একটি প্রকাণ্ড জলাশয় ছিল। ওইটিকে হ্রদ বলিলেও অত্যুক্তি হয় না। জায়গাটি বেশ মনোরম ছিল। ঝোপের নিকটবর্তী স্থানটি ছিল শ্যামল তৃণাবৃত। বেশ মিষ্টি মিষ্টি হাওয়া বহিতেছিল। কাজেই আমি একটু ঘুমাইয়া পড়িয়াছিলাম। কাফরিরা আমাদিগকে এইখানে রাখিয়া চলিয়া গিয়াছিল। হঠাৎ আমি মিস্টার নিক্সনের ভীতিজনক চিৎকারে জাগিয়া উঠিলাম। সে তাড়াতাড়ি আমাকে পাহাড়ের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া কহিল, ওই দেখুন। আমি চোখ মেলিয়া দেখিলাম একটি বুনো মহিষ পাহাড়ের উপর হইতে আমাকে লক্ষ্য করিয়া ছুটিয়া আসিতেছে। সে ঝোপটার পাশে আসিয়া এমন জোরে লাফাইল যে আমার মাথার উপর দিয়া জলাশয়ের কিনারায় যাইয়া পড়িল। জলের মধ্যে ভয়ানক একটা শব্দ হইল। এই আলোড়নের ফলে অনেকখানি জল পাড়ে ছিটকাইয়া উঠিল। আমি এতটুকুও ভয় পাইলাম না। তৎক্ষণাৎ মহিষটাকে লক্ষ্য করিয়া একটা গুলি করিলাম। ব্যাস, এক গুলিতেই সাবান। আমার বন্দুকের শব্দ শুনিয়া কাফরিরা হল্লা করিতে করিতে গ্রাম হইতে ছুটিয়া আসিল। তাহাদের আনন্দ দেখে কি! এখানে একটা কথা বলা ভালো। এই দুর্দান্ত বুনো মহিষটাকে মারিয়া আমার কোনো আনন্দ হয় না, কেননা আমি এই জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না।
তৃতীয়ত মহিষটার যদি লক্ষ্যভ্রষ্ট না হইত, তাহা হইলে আমার প্রাণ বাঁচানোই দায় হইত। বরং আমার যে প্রাণ বাঁচিল, সেজন্যই আমি অন্তরের সহিত ঈশ্বরকে ধন্যবাদ দিতেছিলাম। এখানে আর বেশি দিন থাকিলাম না। আমরা সেন্ট লুই নদীর পাড় ধরিয়া চড়িতে লাগিলাম। এই অঞ্চলের কাফরিরা দরিদ্র নহে। তারপর এখানে ইহারা কৃষিকার্য দ্বারা যেমন নানা শস্য উৎপাদন করে, তেমনি মাছ মাংস খুব পায়। নদীর জলে মাছ ধরে আর জলহস্তী শিকার করে। এই অঞ্চলটা অরণ্য সংকুল। সিংহ ও হায়না প্রতিদিন রাত্রিবেলা দল বাঁধিয়া বিচরণ করে। বৃষ্টিও এ অঞ্চলে খুবই বেশি হয়, এজন্য চাষবাসের অবস্থা ভালো। সেন্ট লুই নদীর গভীরতা সর্বত্র সমান নয়। কোথাও ইহার জল অত্যন্ত গভীর, কোথাও নয়। তবে এইখানে জলহস্তির সংখ্যা খুবই বেশি, আর কুমির সে যে কত, তাহা গুনিয়া শেষ করে কি। আর একদিন আমরা এক ভয়ানক বিপদে পড়িয়াছিলাম। একখানা কেনোতে চড়িয়া নদী পার হইতেছি। এমন সময় একটি জলহস্তির শাবককে দেখিতে পাইয়া তাহাকে লক্ষ্য করিয়া মিস্টার গিবসন গুলি করিলেন। যেমন গুলি করা, অমনি শাবকটি গভীর জলের মধ্যে ডুবিয়া গেল। কিন্তু এদিকে বোধ হয় শাবকটির মাথা ভীষণ বেগে আসিয়া আমাদের নৌকার উপর পড়ল। আর একটু হইলেই নৌকাখানি উল্টাইয়া যাইত। কাফরি মাঝি আর্তনাদ করিয়া উঠিল। আমরা দুইজনে নির্ভীকভাবে উপর্যুপরি গুলি করিতে লাগিলাম। সৌভাগ্যবশত আমাদের গুলি ব্যর্থ হয় না। কি বাঁচানটাই না বাঁচা গেল। আমরা ক্রমশ স্রোতের বেগে অতি দ্রুত সেন্ট লুসিয়াসের দিকে চলিতে লাগিলাম। আজ আমাদের পক্ষে বড়ই শুভদিন বলিতে হইবে। অনেকগুলি জলহস্তি শিকার করিয়াছিলাম। যতই সেন্ট লুসিয়ার কাছাকাছি আসিতে লাগিলাম, ততই নদীর জল অগভীর হইতে লাগিল। কিন্তু এদিকে কুমিরের উৎপাত অতি ভীষণ। 8টি 10টি, কোথাও বা 20-25টি কুমির একসঙ্গে জড়ো হইয়া নদীর এদিক ওদিক সাঁতরাইতেছিল। কতগুলি আবার নদীর চরে রোদ পোহাইতেছিল। আমরা এবার নদীর পার হইতে অল্প একটু দূরে একটি বৃহৎ জলাশয়ের তীরে রাত্রি কাটাইবার ব্যবস্থা করিলাম। তখনও রাত্রি তেমন গভীর হয় না। আমাদের তাঁবুর অল্প একটু দূরেই ছোট একটি ঝোপ ছিল। আমরা আমাদের পাশে ল্যাম্প জ্বালিয়া তাঁবুর বাহিরে বসিয়া গল্প করিতেছিলাম। রুটি, শাকসবজি এবং মাংসের কোনো অভাব ছিল না। চাকরেরা খাবার তৈয়ারি করিতেছিল। আমরা কোন দিকে কিভাবে শিকার করিতে যাইব সে বিষয়ে আলোচনা করিতেছিলাম। আকাশে মেঘ করিয়াছিল এবং বেশ জোরে হাওয়া বহিতেছিল। এমন সময় আমাদের সঙ্গী মিস্টার মুনিস দেখিতে পাইলেন, ওই ঝোপটার পাশ দিয়া 3টি সিংহ আস্তে আস্তে চলিয়া যাইতেছে। মিস্টার মুনিস আমাদের সকলের দৃষ্টি সেদিকে আকর্ষণ করিলেন। কি ভয়ানক বিপদ সম্মুখে! মাত্র 20 হাত দূর দিয়া সিংহেরা বিড়ালের মতো চুপি চুপি আসিতেছিল। আমরা তাহাদের গতিবিধি লক্ষ্য করিতে লাগিলাম এবং বন্দুক লইয়া প্রস্তুত হইয়াছিলাম। আমরা ঠিক করিয়াছিলাম, যদি সিংহ আমাদের আক্রমণ করিতে আসে, তবেই আমরা তাহাদিগকে গুলি করিব, নতুবা নয়। আশ্চর্যের বিষয় এই যে সিংহরা এদিক দিয়া ঘেঁষিলেও না। তাহারা আস্তে আস্তে দূর বনের দিকে চলিয়া গেল। সারা রাত্রি ঝোড়ো হাওয়া বহিল। 3রা মার্চ 1852। আজ বজ্র বিদ্যুতের খেলা চলিল। যেমন মেঘগর্জন, তেমনি বর্ষণ আরম্ভ হইল। সারা দিন রাত্রি সমানভাবে বৃষ্টি চলিল। আমরা সারা রাত্রি ভিজিলাম। বৃষ্টির জলে ভিজিয়া কনকনে হাওয়ার মধ্যে বাস করিয়া আমার এমন অবস্থা দাঁড়াইল যে দাঁতে দাঁত লাগিয়া গেল। পরের দিন বৃষ্টি একটু থামিলে এই স্থান পরিত্যাগ করিবার জন্য প্রস্তুত হইলাম। 9 মার্চ। মিস্টার হোয়াইটের নিকট হইতে সংবাদ আসিল যে আমাদের আর সেন্ট লুসিয়ার দিকে যাওয়ার আবশ্যক নাই। আমাদের পুনরায় কাপ্রিদের অঞ্চলে ফিরিয়া যাইতে হইবে। এই যাত্রায় আমাদের শিকার নেহাত মন্দ হয় না। 55টি জলহস্তি, একটি হাতি এবং অনেক হাতির দাঁতও সংগ্রহ করিয়াছিলাম। 12 মার্চ। এখান হইতে তাঁবু তুলিলাম।
আমাদের কাফরি অনুচরেরা দলে দলে জিনিসপত্র লইয়া যাত্রা শুরু করি। আমার শরীর এত দুর্বল হইয়া পড়িয়াছিল যে আমি পথে বিশ্রাম করিতে করিতে চলিয়াছিলাম। 16 তারিখ নাগাদ নেটাল বন্দরে পৌঁছিলাম। এ পথে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটে নাই। নেটালে কিছুদিন বিশ্রাম করিয়া একটু সুস্থ হইলাম। নেটালে মিস্টার কলিন্স ও তাহার স্ত্রীর সেবা শুশ্রূষা ও আদর যত্নের তরুণী এই যাত্রা প্রাণে বাঁচিয়াছিলাম। তাহাদের উপকার কখনো ভুলিব না। এখান হইতে মিস্টার হোয়াইটের নিকটে গেলাম। মিস্টার হোয়াইট এদিকে একজন মস্ত বড় কৃষক ছিলেন। তাহার কৃষিক্ষেত্রের পরিমাণ ছিল প্রায় 9600 একর। আমি তাহার কাছাকাছি একটি গ্রামে প্রায় 2 বৎসর ছিলাম। এ সময় আমি যেভাবে জীবিকা নির্বাহ করিয়াছি তাহা একেবারেই সন্তোষজনক বলিতে পারা যায় না। কাফরিদের কাছে গরু বাছুর বেচিয়া যে 2 পয়সা রোজগার করিতাম তাহাতেই দিন চলিত। মিস্টার হোয়াইট জুলুদের সহিত এই কারবার করিয়া বেশ লাভবান হইয়াছিল। এ জীবন একান্ত নিঃসঙ্গ হইয়া পড়িয়াছিল। আমার সঙ্গে বাহিরের লোকজনের সহিত বড় একটা দেখা সাক্ষাৎ হইত না। তারপর আমার এই নির্জন কুটিরে এমন কিছু লোভনীয় জিনিস ছিল না যে কেহ আসিয়া বেশি দিন থাকিতে পারে। এ সময় আমার জীবন কতটা যাযাবরের মতো হইয়া পড়িয়াছিল। আজ এই গ্রামে গরু বেচিতে যাইতাম, কাল অন্য কোনো গ্রামে, এইভাবে দিনগুলি কাটিতেছিল। এ সময়েও আমার কাছে কয়েকটি ঘোড়া এবং এক পাল কুকুর ছিল। তারপর আমি এখানে যে ঘর তৈরি করিয়া বাস করিতেছিলাম তাহার মধ্যে এত বেশি উইয়ের উপদ্রব ছিল যে সঙ্গে যা কিছু পুঁথিপত্র এবং পোশাক পরিচ্ছদ আনিয়াছিলাম তাহা উইয়ে সব নাশ করিয়া দিয়েছিল। এইভাবে 2 বৎসরের উপর এখানে কাটাইয়া কিছু অর্থ সংগ্রহ করিয়া আবার শিকারের নেশায় মাতিলাম। প্রথমেই আসিলাম সেন্ট লুসিয়া। সেন্ট লুসিয়া আসিবার পর মিস্টার লিগুলো নামক একজন আমেরিকাবাসী পাদ্রীর সহিত আলাপ পরিচয় হইল। এই ভদ্রলোক ও তাহার স্ত্রী আমি যেখানে থাকিতাম সেখান হইতে 4-5 মাইল দূরে থাকতেন। আমি প্রতি রবিবার তাহাদের ওখানে বেড়াইতে যাইতাম। তাহার সদাশয়া পত্নী এবং ছেলেমেয়েরা আমাকে খুবই যত্ন করিতেন। তাহাদের আদর ও যত্নে আমার বাড়ির কথা মনে পড়িত, পিতামাতা ও ভাই বোনদের কথা মনে পড়িত। তাহার বাংলো, গৃহসজ্জা, বাগান এবং চারিদিকের নিপুণ গৃহস্থলীর সহিত আমার নির্জন বিষণ্ণ মলিন গৃহস্থলীর কথা স্মরণ করিয়া লজ্জা অনুভব করিতাম। একটা ভাঙা বাড়িতে আমি থাকিতাম। গৃহসজ্জার মধ্যে ছিল একটি অর্ধভগ্ন টেবিল, 2টি ভাঙা চেয়ার, এক তরঙ্গ কাপড় চোপড় ও একটি ঔষধের বাস্ক, এই মাত্র সম্বল। সেন্ট লুসিয়ায় থাকিবার সময় একদিন একটা খুব বিপদের হাত হইতে বাঁচিয়াছিলাম। মানুষ এমন বিপদের হাত হইতে কেবলমাত্র ঈশ্বরের অনুগ্রহেই বাঁচিয়া থাকতে পারে। একদিন বিকেল বেলা আমরা কয়েকজন মিলিয়ে জলহস্তী শিকার করিতে বাহির হইয়াছিলাম। তাহার 2-4 দিন আগে মাত্র আমার জ্বর সারিয়াছে। আমরা একখানা ছোট নৌকায় চড়িয়া যাইতেছিলাম। সঙ্গীরা আমাকে একটি ছোট দ্বীপ বা চরভূমিতে রাখিয়া গেল। আমি একটা ঝোপের কাছে শিকারের আশায় বসিয়া রহিলাম। অনেকটা সময় কাটিয়া গেল, একটিও জলহস্তীর সন্ধান মিলল না। একে দুর্বল শরীর, তার উপর রৌদ্রের তেজে আমি অবসন্ন হইয়া পড়িতেছিলাম। কতগুলি নলবন লাঠি দিয়া ভাঙিয়া তাহার উপর বেশ একটু আরাম করিয়া বসিলাম। ঘুমে আমার চোখ ধুইয়া পড়িতেছিল। পা দুখানির খানিকটা জলের মধ্যে ডুবানো ছিল। আমি কতক্ষণ এইভাবে ছিলাম জানি না। হঠাৎ আমার সঙ্গীতের চিৎকারে ঘুম ভাঙিয়া গেল। চাহিয়া দেখি চারিদিক হইতে প্রায় 7টি কুমির আমার দিকে ছুটিয়া আসিতেছে। 3টি কুমির তো একেবারে পায়ের কাছে আসিয়া পৌঁছিয়াছে। বন্ধুরা সে সময় আসিয়া না পৌঁছিলে এবং তাড়াতাড়ি যদি আমায় নিদ্রা স্থান হইতে দূরে টানিয়া না আনিতেন তাহা হইলে হইয়াছিল আর কি। একেবারে কুমির মহাশয়দের পেটের ভিতর যাইয়া চিরবিশ্রাম করিতাম। বন্ধুরা বলিলেন তাহারা দূর হইতে আমার কাছাকাছি কয়েকটি জলহস্তী দেখিতে পাইয়াছিল। ভাবিয়াছিলেন আমি হয়তো তাহাদের গুলি করিব। কিন্তু আশ্চর্য এই যে আমার কোনো সাড়াই তাহারা পাইলেন না। তাই ব্যস্ত হইয়া এদিকে আসিয়াছিলেন। আসিয়া আমাকে যে অবস্থায় দেখিয়াছিলেন তাহা পূর্বেই বলা হইয়াছে।
এখানে আমি কুমিরের সম্বন্ধে একটি কৌতুকজনক গল্প বলি। এটিও সেন্ট লুসিয়াতেই ঘটিয়াছিল। সেন্ট লুসিয়া প্রণালীর কাছাকাছি নদীর মোহনায় আমি তো একটা হাঁস শিকার করি। একটি হাঁস শিকারের পর যখন সেটির সন্ধানে নদীর কিনারায় গেলাম, দেখিলাম হাঁসটি নাই। সে সময় মিস্টার গিবসন আমার সঙ্গে ছিলেন। আবার একটি হাঁস গুলি করিলাম। ঠিক সেই অবস্থা। নদীর পাড়ে যাইয়া হাঁসের সন্ধান মিলিল না। তৃতীয়বার ওইরূপ গুলি করিয়া তৎক্ষণাৎ দৌড়াইয়া নদীর পাড়ে আসিলাম। সঙ্গে একটি লোহা বাঁধানো লাঠি লইলাম। কাছে যাইয়া দেখিলাম হাঁসটি নদীর কিনারায় পড়িয়া আছে। ওইটিকে তুলিয়া আনিবার জন্য যেমন হাত বাড়াইয়াছি, হঠাৎ হাঁসটি একটি কুমিরের মুখে অদৃশ্য হইল। সে সময় ভয় কাহাকে বলে জানিতাম না, তাই তাড়াতাড়ি কুমিরের মুখ হইতে হাঁসটিকে উদ্ধার করিবার জন্য হাঁসের পা ধরিয়া টানিলাম। আমার এই টানাটানির ফলে হাঁসের অর্ধেকটা আমার ভাগ্যে জুটিল, আর বাকি অর্ধেকটা করিলেন কুমির মহাশয় উদর্শা। আমি আমার সেই লৌহ দণ্ডটি দিয়া কুমিরের নাকের ওপর খুব জোরে দু চারটি আঘাত করিয়াছি। এ কথা না বলিলেও চলে যে হাঁসের আধখানি পাইয়াই নিজেকে ভাগ্যবান মনে করিয়াছি এবং তৎক্ষণাৎ পাড়ে উঠিল। এখন অনেক সময় ভাবি কি অন্যায় এবং দুঃসাহসিকতার কাজই না করিয়াছি। যদি তাড়াতাড়ি পাড়ে না উঠিতে পারতাম, তা হইলে আমারও যে হাঁসের অবস্থায় হইত। কেননা আমি পাড়ের উপর কয়েক পা অগ্রসর হইয়া পশ্চাতে চাহিয়া দেখিলাম প্রায় 20-25টা কুমির একসঙ্গে মিলিত হইয়া নদীর জল আলোড়িত করিতে করিতে পাড়ের দিকে ছুটিয়া আসিতেছে। যৌবনে মানুষের জীবনের মায়া থাকে না। অনেক দুঃসাহসিকতার কাজ করা সে সময়ই সম্ভব হয়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ যত অভিজ্ঞতা লাভ করে, ততই কাজ শৃঙ্খলার সহিত সম্পন্ন হয়। শিকারে ধৈর্য, অভিজ্ঞতা এবং ক্ষিপ্রকারিতা আসে, কিন্তু দুঃসাহসিকতা দূর হয়। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এই রকম গল্প নিয়ে আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটি টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।